13 দফা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা আলোচনাও হতে পারে, কিন্তু তাদের উপরে যে আক্রমণটা করা হয়েছে এটা ইতিহাসের নজিরবিহীন ঘটনা। প্রায় 95% মানুষ হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বন। তাদের কুরআন, তাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, তাদের সৃষ্টি কর্তা সম্বন্ধে একেবারেই ন্যাক্কারজনক, যেটা ইহুদিরাও বোধহয় পৃথিবীতে, খ্রিস্টানরাও এই ভাষায় কথা বলে না। 1000 কোটি টাকা শেয়ার বাজার থেকে নিয়ে গেল, একজনকে অ্যারেস্ট করা হয়নি। আপনারা জানেন 40,000 কোটি টাকা বিদ্যুৎ সেক্টর থেকে নিয়ে যাওয়া হয়েছে কায়দা করে, তাতে একজনকে অ্যারেস্ট করা হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে চোরাই জাতির প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত হয়েছে। একটি খুব প্রতিষ্ঠা পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আমাদের বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাই পায়ে হেঁটে যায়, রিমান্ডে নিয়ে যাওয়া হয়। আমরা সবাই ছবি দেখি পত্রিকায় তাদের, কিন্তু তারা যখন ফেরত আসে স্ট্রেচারে করে আসে। হেফাজতে ইসলাম এর সৃষ্টি বা বইয়ের প্রকাশ যেভাবে ব্যাখ্যা করি না কেন, এটা বর্তমান সরকার সংগঠিত করেছে গণজাগরণ, এবং গণজাগরণের আল্লাহ খুদা, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, কুরআন সুন্নাহ, নামাজ রোজা, ইসলামী রীতিনীতি সম্বন্ধে একেবারেই, যেটা সারা পৃথিবীতে ইসলাম প্রবর্তিত হওয়ার পরে যা কখনই আমরা লক্ষ্য করি, সেটি ওই গণজাগরণ মঞ্চ উস্কানিতে এই ঘটনা সৃষ্টি হয়েছে। 1, 2 হচ্ছে তাদের 13 দফায় কোনো জায়গায় রাষ্ট্র ক্ষমতার যেতে হবে এই কথা ব্যাখ্যা করে তারা বলে না। তার রাষ্ট্র ক্ষমতা বারবার বলেছে, তারা ধর্ম রীতিনীতির মধ্যেই তারা থাকতে চায়। 3 নম্বর হচ্ছে তারা ঢাকা অবরোধের জন্য তারা বলেছিল 1 মাস আগে, এবং তারা কিন্তু ঢাকা অবরোধই করেছিল তাদের দাবির প্রেক্ষিতে, এবং সেখান থেকে তাদের ফিরে যাওয়ার কথা। আমরা সেদিন টেলিভিশন এবং অন্যান্য মাধ্যমে, যদি গণমাধ্যমে দেখি তাহলে দেখব হঠাৎ করেই সরকার তাদেরকে চারিধার থেকে এই হেফাজতে ইসলামকে শাপলা চত্বরে তারা ডেকে আনে এবং তাদের এখানকে সমাবেশ করার জন্য তারা পারমিশন দেয়। আপনারা দেখবেন লক্ষ্য করে যে আমরা যখন বিএনপির 4 তারিখে তার আগের দিন সমাবেশ করেছিলাম, এই সমাবেশটা কিন্তু আমরা বারবার সরকারের কাছে চাওয়ার পরও, পারমিশন চাওয়ার পরও, অনুমতি তারা দেয়নি। 8 ঘন্টা আগে আমরা পারমিশন পেয়েছিলাম। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে হেফাজতে ইসলাম কিন্তু এই পারমিশন তারা চায় নাই, আমরা কোনো জায়গায় দেখি নাই, শুনেও নাই, কিন্তু তারা সরকার সেখানে আসে। সরকার আপনার দেখবেন ওই দিন যারা অনেক ফুটেজ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে কারা কুরআন পড়িয়েছে সে ফুটেজ তার কাছে আছে। এই কথা বোধহয় মাসখানিক 2 মাস হয়ে গেল তিনি বলেছেন, কিন্তু তার কোনো বাস্তবায়ন আমরা সে ফুটেজ দেখতে পারলাম না। 2 নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এত বড় ঘটনা পরে একটি তদন্ত কমিটি এখানে করে নাই। বিএনপির পক্ষ থেকে, 18 দলের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম যে যেন অনতিবিলম্বে কত রাউন্ড গুলি হয়েছে, মানে প্রেস নোট আমরা দাবি করেছিলাম যে সেখানে কত রাউন্ড গুলি হয়েছে, কত ফোর্স এখানে অংশগ্রহণ করেছে, মানে আমরা জানতে চেয়েছিলাম, মানে একটা পরিষ্কার, যাতে মানুষের ভিতরে এই ধারণা না থাকে যে এখানে যে হাজার হাজার মানুষের যে অভিযোগটা উঠেছে। আমাকে একজন টেলিফোন করে গ্রাম থেকে জানতেছে কয়েক লক্ষ মানুষ নাকি মেরে ফেলা হয়েছে। এটা সরকারের পরিষ্কার করার প্রয়োজন ছিল। কিন্তু খুবই মজার এবং দুঃখজনক এবং নির্মম যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের পবিত্রতম জায়গাতেও তিনি কুলুষিত করেছেন যে এখানে যে হত্যাকাণ্ড, সেখানে নাকি আমাদের যারা কুরআন সুন্নাহ, যারা আমাদেরকে ধর্মের ব্যাখ্যা দেন, তারা নাকি গায়ে রং মেখে সেদিন শুয়েছে। একটা ধাওয়া দেওয়ার পরেই তারা নাকি চলে গেছে। আমাদের মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পরে যদিও তিনি মাপ চেয়েছেন যে এক ধাওয়াতেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নাকি ধর্মপ্রাণ মানুষকে তিনি উপহাসের ভঙ্গিতে বলেছেন। এটা আমি সুরঞ্জিত সেনগুপ্তের কাছে প্রত্যাশা করি নাই। তো এই যে হেফাজতে ইসলাম, তাদের 13 দফা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা আলোচনাও হতে পারে, কিন্তু তাদের উপরে যে আক্রমণটা করা হয়েছে এটা ইতিহাসের নজিরবিহীন ঘটনা। হেফাজত তারা কিন্তু ধর্মকে করতে চেয়েছে। হেফাজত মানুষের আচার, নিয়ম কানুন, ধর্ম
এইগুলো সম্বন্ধে তারা ফাঁকি দিয়েছে। যারা আল্লাহ খুদাকে অপমান করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা এবং কুরআন, নামাজ, রোজা সম্বন্ধে একটি পক্ষ, যে পক্ষ সরকারের মধ্যে, সরকারের আশ্রিত, সরকারের সমর্থিত, গণজাগরণ মঞ্চ বলে যারা পরিচিত, তারা যখন তাদের বিরোধিতা করেছে, সেটি তীব্র প্রতিবাদ জানানোর জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতের নামে তারা ঢাকা শহরে এসেছিল 1 মাস আগে নোটিশ দিয়ে যে তারা ঢাকা অবরোধ করবে। সরকার আপনারা নিশ্চয় জানেন, দেশি বিদেশি প্রচার মাধ্যম জানে, দেশে বিদেশের মানুষ জানে, সেটি হচ্ছে গণজাগরণ মঞ্চের নামে যারা দেশের রাজনীতিকে লণ্ডভণ্ড করে দিয়েছে সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে। বাংলাদেশ প্রায় 95% মানুষ হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বন। তাদের কুরআন, তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সৃষ্টি কর্তা সম্বন্ধে একেবারেই ন্যাক্কারজনক, যেটা ইহুদিরাও বোধহয় পৃথিবীতে, খ্রিস্টানরাও এই ভাষায় কথা বলে না। তারা যখন কথা বলেছে, তাদেরকে 3 মাস ঢাকা শহরের শাহবাগে কেন্দ্রস্থলে তাদেরকে রক্ষা করা হয়েছে, তাদের সাপোর্ট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, সমস্ত কিছু সুযোগ সুবিধা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু হেফাজতে ইসলামকে 3 ঘন্টা সেখানে বসার সুযোগ দেওয়া হয়নি। শুধু তাই নয়, প্রায় সরকারি যেটা স্বীকার করে নিয়েছে 10,000 সশস্ত্র পুলিশ, র্যাব, বিজেপি সহ, আমরা জানি সেখানে সরকারের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, অস্ত্রধারীরা সেখানে ছিলেন। তারা লাইট অফ করে দিয়ে সেখানে আক্রমণ চালান এবং আমাদের পুলিশ কমিশনার সাহেব নিজে স্বীকার করেছেন 10 মিনিটের ভিতরে সেটি খালি করে দিয়েছে। তাহলে কত নির্মমভাবে তারা এই আক্রমণ, যেখানে প্রায় 2 লক্ষ মানুষ বসেছিলেন, নামাজরত ছিলেন, ঘুমিয়েছিলেন, তাদের উপরে কত নির্দয় নির্মম আক্রমণ হলে পরে 10 মিনিটে এই জায়গাটা পরিষ্কার হতে পারে। আমরা জানি সেদিন সারা রাত ধরে সেখানে মৃত্যুর হুলি খেলা হয়েছে, কারণ এই মৃত্যুর সময় কোনো সাংবাদিক থেকে সেখানে অ্যাকশনের সময় যেতে দেওয়া হয় না। আমরা জানি বাংলাদেশের 2টি টেলিভিশন, একটি দিগন্ত আর একটি ইসলামিক টিভি, সেই রাত্রে একেবারে তড়িঘড়ি করে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। যদি এটি না করা হতো তাহলে মানুষের মধ্যে প্রশ্ন থাকতো না, তারা দেখতে পারতো লাইভ প্রোগ্রাম সেখানে কি হচ্ছে। কারণ অন্য টেলিভিশনগুলো এটা বন্ধ করা হয় না, অন্য টেলিভিশনগুলোকে হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। মানে হেফাজতের প্রসঙ্গে আমার আরেকটা কথা বলতে হয়, যে হেফাজতকে মারলেন, কিন্তু যারা 96,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে নিয়ে গেল, একজনকে অ্যারেস্ট করা হয়নি। আপনারা জানেন 40,000 কোটি টাকা বিদ্যুৎ সেক্টর থেকে নিয়ে যাওয়া হয়েছে কায়দা করে, তাতে একজনকে অ্যারেস্ট করা হয় না। ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংকে 20,000 কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয় না। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ এবং ডেস্টিনির নামে প্রায় 30,000 কোটি, সব কিন্তু 1000 কোটি টাকা নিজে না, তাদেরকে একজনকে গ্রেপ্তার করা হয় না। আর বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুর প্রশ্নে, মানে জাতি তো এখন সারা বিশ্বে চোর হিসাবে চিহ্নিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে চোরাই জাতির প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত হয়েছে। একটি খুব প্রথিতযশা পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আমাদের বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বা অন্যান্য দলের নেতৃবৃন্দ বা সাংস্কৃতিক কর্মীরা, যারাই সরকারকে সমালোচনা করে, সরকারের বিরোধিতা করে, সত্যকে তুলে ধরার চেষ্টা করে, তাদের উপরে যে আক্রমণ, তারা সবাই পায়ে হেঁটে যায়, রিমান্ডে নিয়ে যাওয়া হয়। আমরা সবাই ছবি দেখি পত্রিকায় তাদের, কিন্তু তারা যখন ফেরত আসে স্ট্রেচারে করে আসে, একেবারেই কেউ কেউ মারাও যায়। তাদের কথা অনেকে জানে। আমাদের এই যে 153 জন অফিস থেকে ধরে নিয়ে গেছে, তার ভিতরে একজন চাঁদপুরের একটি যুব দলের নেতাকে পিটিএম এর ফেলা হয়েছে। তো এখানে খুব কষ্ট করে বলি, এখন এটা বেআইনি শাসন চলছে, আইনের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনাগুলোর যদি ক্ষমতা কখনো 18 দলের কাছে আসে, তাহলে অবশ্যই তদন্ত হবে, আইনের আওতায় তদন্ত হবে। এবং
আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই যে বেআইনি ঘটনাগুলো সংঘটিত হয়েছে, আমরা সেটাকে আইনের শাসনে আনার জন্য যা যা করার সেটি আমরা করব। স্বচ্ছ, গ্রহণযোগ্য একটি বিচার করা হোক যা আন্তর্জাতিক মানের, অর্থাৎ যে আইনগুলো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। শুধু আপনি বলা হয়েছিল আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী, কিন্তু এখন এটা কিন্তু হচ্ছে না। এখন যেটা হচ্ছে সেটা মানবতার বিরোধী, মানে একটা বিচার বলা হচ্ছে। এই জায়গাটায় একটা ফাঁক রয়েছে। 42 বছরে বহু মানবতা বিরোধী ঘটনা এই দেশে সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার কিন্তু যেভাবে যে হতে পারতো সেটা কিন্তু হয়নি। বেছে বেছে কিছু মানুষকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে, যদি জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো কেস হয়, বিরোধী দলের নেতার নেতৃত্বের বিরুদ্ধে যদি কোনো সাক্ষী বাইরে থেকে আনার দরকার হয়, তাহলে তাদের ভিসা পেতে বাংলাদেশে কোনো অসুবিধা নেই এবং কোর্টে উপস্থিত হতে কোনো অসুবিধা নেই। কিন্তু আন্তর্জাতিক যুদ্ধাপরাধের কথা বলা হচ্ছে, কিন্তু কোনো আইনজীবী যদি আন্তর্জাতিকভাবে বিদেশ থেকে আনার কথা, মানে যারা আছেন, যারা জেলে, তারা কিন্তু এটি সেই সহায়তা পায় না। 2 হচ্ছে, যদি আমি এই কোর্টের বিচার সম্বন্ধে কোনো প্রশ্ন তুলি, তাহলে কিন্তু আমাকে কোর্ট ডেকে বসতে পারে আইনের আওতায়। কিন্তু এই কোর্টের রায় বা এই কোর্টের কার্যক্রম নিয়ে যখন 3 মাস ধরে গণজাগরণ মঞ্চ বিভিন্নভাবে কটূক্তি করেছে, বিভিন্নভাবে আক্রমণাত্মক কথা বলেছে, বিভিন্নভাবে বিরোধিতা করেছে, তখন আমরা স্পষ্টত দেখেছি যে এ এক ধরনের সরকারের উপেক্ষা অথবা কোর্ট উপেক্ষা করেছে। আমার কাছে মনে হয়েছে যে যে জিনিসটা আমাদের ইতিহাসে কলঙ্ক মোচনের একটি ঘটনা হতে পারত, আইনের শাসন প্রতিষ্ঠার একটা ব্যাপার হতো, সেটা এখন তো দলীয় দৃষ্টিভঙ্গিতে নিয়ে গিয়ে এটাকে বিতর্কিত করা হয়েছে। এটা কোনো পক্ষের কাজ বলে দাবি করে মধ্য দিয়ে, মানে আমাদের স্বেচ্ছাচারিতার একটা, জাতির স্বেচ্ছাচারিতার একটা জায়গায় নিয়ে গেছে। সেটা আমার মনে হয় যে ক্ষমতায় পরিবর্তন হলে, যখন 18 দল ক্ষমতায় থাকবে, তখন এটি পূর্ণ তদন্তের প্রশ্ন যদি দেখা দেয়, স্বচ্ছতার প্রশ্ন যদি সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন দেখা দেয়, এবং আন্তর্জাতিক মানের যেটা আপনারা জানেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ এই বিচার কিন্তু কেউই স্পষ্ট করে মানে সমর্থন দেয় নাই। তারা বিরোধিতা কোনো কোনো ক্ষেত্রে যখন করে, সেটি আমরা জানি কাগজপত্রে আর আসে না, টেলিভিশনে আসে না, কিন্তু যখন কোনো একটি প্রশ্ন আকার ইঙ্গিত সমর্থনের আসে, তখন এটা বড় করে দেয়। শুধু 18 দল ক্ষমতায় আসলে স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক বিচার সেটি করা হবে এবং সেটি জাতি প্রত্যাশা করে।